জেলেনস্কি হচ্ছে বারবার মিথ্যাচার করেছে। রুশ ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনার জন্য উপযুক্ত স্থান হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। কিন্তু এখন আবার ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করছেন শান্তি আলোচনাটা আবার শুরু করা হোক। ইউরোপীয় ইউনিয়নই চায় না যে শান্তি চুক্তি হয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আমাদের এই বিশ্ব সংযোগে আপনার সাথে নামের মিল আছে, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মূল প্রোগ্রামে যাওয়ার আগে দর্শকদের কিছু কমেন্ট পড়ছে, অনেক কমেন্ট আসছে। প্রথমে সায়ম বিশ্বাস নামে একজন লিখেছেন, রাহুল গান্ধীর বুদ্ধিতে দেশ চলে 2 বছরে দেশ রসাতলে যাবে। উনি পশ্চিমবঙ্গ থেকে বলছেন, কোনো অবতার্থর কথা ভারতবাসী গোনার মধ্যে ধরে না, ওর জন্য আজ কংগ্রেসের এই অবস্থা। উল্টো পাল্টা বক্তব্যের কারণে কোর্টে গিয়ে বারবার ক্ষমা চান তিনি। দ্বিতীয় কমেন্টটি করেছেন সজীব বিশ্বাস, ইনিও ভারত থেকে করেছেন, প্রত্যেক দেশেই কিছু কুকুর থাকে যারা ঘেউ ঘেউ করে। আমরা একটা এপিসোড করেছিলাম রাহুল গান্ধী যে মৃত ভোটারদের সাথে চা খেয়েছিলেন, এটার উপরে কমেন্টগুলো আসছে আর কি। আচ্ছা, সর্বশেষ জাগদেল গোপাল নামে একজন লিখেছেন, বিশেষজ্ঞরা চীন রাশিয়া এক ছিল, তাই এখন মূল ভূমিকায় ভারতই পাশা উল্টে দিচ্ছে বর্তমানে। চীন যতটুকু ছাড়বে ভারতও ঠিক ততটুকুই ছাড়বে। আর ট্রাম্পের পাগলামে কিন্তু রাশিয়া চীন ভাঙতে পারেনি যা ভারত করলো। আচ্ছা সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আবার সবাইকে। আমরা এখন মূল অনুষ্ঠানে ফিরে যাই। আজকে আমরা দাদা মূলত আলাপ করব ইউক্রেন রাশিয়া বরাবর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কথা আসবে। তা আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি এই যে 2-3 দিনের রিপোর্ট ঘাটছিলাম এবং বিভিন্ন বিশ্ব মিডিয়া দেখছিলাম, সেখানে ছিল যে হঠাৎ করে ইউক্রেনের কিয়েভে রাশিয়া প্রচণ্ড হামলা শুরু করছে। সেটাও ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান দিয়ে হামলা। এরপরে এই যে হামলা তীব্রতা হচ্ছে, এদিকে আবার জেলেনস্কি শান্তির আহ্বান জানাচ্ছেন। আপনার মনে আছে 3 থেকে 4 দিন আগে অনেকটা ক্ষিপ্ত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপের নেতাদের বলেছেন আপনাদের ব্যাপারগুলো পরিষ্কার করেন। উনি এক প্রকার বিরক্ত ইউরোপের নেতাদের উপরে, ওনার যে অ্যাটিটিউডটা দেখা গেছে সেই ইন্টারভিউতে। তো এই বিষয়টা নিয়ে জেলেনস্কি হঠাৎ করে ইউটার্ন করে সরাসরি শান্তি আলোচনার দিকে মুভ করাটা আপনি কিভাবে দেখছেন? যে আজকের যে জেলেনস্কি ট্রাম্পের সাথে আলোচনার পর জেলেনস্কি কি বলল, যে ন্যাটোর আদলে নিরাপত্তা চায়, রাশিয়া তাতে ভেটো দিল একদম সরাসরি। আমরা এটা নিয়ে তো একটা পর্বও করেছি। রাশিয়া বললো যে না, এইসব মানবে না। রাশিয়া কি করলো, যখন কিয়েভে যখন হামলা জোরদার করলো, মৃতের সংখ্যা বাড়তে থাকলো, আহতের সংখ্যা বাড়তে থাকলো, তখন জেলেনস্কির বোধোদয় হয়েছে। বেলারুশ থেকে কিয়েভ খুব কাছে, আপনি দেখেন। হ্যাঁ, কিয়েভের ঠিক আছে। এখন দেখেন এই যে বেলারুশ থেকেও যদি কিয়েভে হামলা চালায়, তাহলেও কিয়েভ তছনছ হয়ে যাবে, একদম সোজা হিসাব। আপনি যদি ভৌগোলিকভাবে চিন্তা করেন, যদি বেলারুশে তো আপনার রাশিয়ান অস্ত্র মোতায়েন, চলে আসছে। হ্যাঁ, এটা কি আসলে সত্যি ঘটনা? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতাম যে এমনকি পারমাণবিক অস্ত্র সেখানে রাখা হয়েছে, ওয়ারহেড সহ ব্যালিস্টিক মিসাইল আছে ওখানে। আচ্ছা, যাই হোক, সেই জায়গাটা না। এখন আসি যে এই যে রাশিয়া যখনই হামলা জোরদার করলো, তখন জেলেনস্কির বোধোদয় হয়েছে কি, যে তিনি শান্তি আলোচনা এগিয়ে নিতে চান। কার মাধ্যমে? যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতাদের মাধ্যমে। তাই তো বিষয়টা। এখন আসেন, তাহলে সেই কাজটা আপনি কেন আগে করেন নাই? জেলেনস্কি বারবার মিথ্যাচার করেছে। কি মিথ্যাচার করেছে? যে রাশিয়া আলোচনায় বসতে যাচ্ছে, কিন্তু আলোচনায় কথা বলে হামলা চালাচ্ছে, এন এইগুলাকে মানে নানাভাবে, হ্যাঁ, যেটা বলছে যে জঙ্গি কূটনীতি, এন এইসব কথা বলেছে। কিন্তু বাস্তবতা কি? রাশিয়া কি বলছে? রাশিয়া বলছে ট্রাম্পের সাথে যে রাশিয়ার আলোচনা হয়েছে, আলাস্কার আলোচনা, সেইখানে ইউক্রেনের এগেনস্টে অভিযান চালানোর যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন শুনেছে। ঠিক আছে। এবং 2 পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া নিয়ে কিন্তু কোনো সমঝোতা হয়নি, এবং হ্যাঁ, বিস্তারিত চুক্তির ব্যাপারে তো ওই পর্যন্ত যায়নি। তো যেটা তার মানেটা কি দাঁড়ালো? এইখানে দেখেন, এই যে বিশ্ব গণমাধ্যম যে কথাগুলো বলে চলছে, খালি তো বলবার জন্য বলা হলে সেটা এক জিনিস, কিন্তু বিষয়টা ফ্রুটফুল যে
আপনার আউটকামটা সেইটা কতটুকু। এখন আলোচনার বিষয়ে যখন জেলেনস্কি যখন আলোচনা করতে নমনীয় হয়েছে, সেই মুহূর্তে দুইজনের দুইটা কথাই, একটা হচ্ছে কি ফিনল্যান্ডের যে প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব তিনি কি বলেছেন, আসলে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তার উদ্যোগ, যুক্তরাষ্ট্রের সার্বিক সহযোগিতায় ইউরোপীয় দেশগুলোর উদ্যোগে যে ইউক্রেনের নিরাপত্তার উদ্যোগ সেইটার উপরে তিনি নজর রেখেছেন আলোচনার আগে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয়টা হচ্ছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ তিনি কি বলেছেন, তিনি বলেছেন রুশ ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনার জন্য উপযুক্ত স্থান হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এখন দেখেন যে দেশে আপনি রুশ প্রেসিডেন্ট তথা পুতিনের উপরে আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছেন, সেই দেশে আলোচনার জন্য উৎকৃষ্ট স্থান, মানে বিষয়টা একটা হাস্যকর অবস্থা। মানে দেখেন এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু হচ্ছে কি যে জেলেনস্কিকে বোকা বানানো, কিন্তু জেলেনস্কি হচ্ছে হঠাৎ করে রাজনীতিবিদ বনে যাওয়ার সমস্যা, কিন্তু এটা একটা প্রকট কারণ হচ্ছে কি 2-2 4 মিলানোটা কিন্তু টাফ। যারা পোর খাওয়া রাজনীতিবিদ তারা জানে কিভাবে করতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে কি এই যে জেলেনস্কি বলছে যে এমন জায়গায় আলোচনা করতে হবে যে এইটা ভালো জায়গা আলোচনার জন্য। আসলে ওইখানে কিন্তু যিনি অফার করেছেন ফ্রিডরিখ মার্চ তিনিও জানেন যে রুশ প্রেসিডেন্ট সেখানে যাবেন না। তাহলে কি দাঁড়াল বিষয়গুলো আপনি করেন। তার মানে হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই চায় না, ইউরোপীয় ইউনিয়নই চায় না যে শান্তি চুক্তি হয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। ঠিক আছে, এইটা তো নাম্বার ওয়ান। এখন গেল তাহলে পরে আপনি যেটা একটু আগে বলেছিলেন যে ইউক্রেনের দেখুন জেলেনস্কির শান্তি আলোচনা, তাহলে জেলেনস্কির শান্তি আলোচনাটা আসলে হবে কিভাবে এবং কার সাথে হবে? এরপর যেটা কি বলছিলেন আপনি, এরপরে হচ্ছে আপনারা যে নতুন মানচিত্র যে ফাঁস, আসলে ফাঁস না, এটা প্রকাশ করেছে রাশিয়ার সামরিক বাহিনী প্রকাশ করেছে। তাহলে এই দেখেন এইখানেই হচ্ছে খেলা। এই যে মানচিত্রটা কি খুব সুন্দরভাবে আপনি যদি দেখতে চান, এই দেখেন একদম সোজা হিসাব। এই দেখেন এইটা হচ্ছে দানিপ্রু নদী, এই যে দানিপ্রু নদী, এই যে দেখেন এই যে দানিপ্রু নদী, এই তো এই যে এসে কৃষ্ণ সাগরে পড়েছে। মানে দানিপ্রু নদীর যে এক পাশ এটা পুরোটা হচ্ছে রাশিয়া তার নিয়ন্ত্রণে নিয়ে নিবে, তাই তো নাম্বার ওয়ান। নাম্বার টু আসেন যে সেই সাথে ওডেসা এবং মাইকোলাইভ এই দুইটা অঞ্চলও, ওডেসা তো বন্দর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বন্দর, এই দুইটা অঞ্চলও কিন্তু রাশিয়া তাদের নিয়ন্ত্রণে নিবে। ফলে কি হবে, ব্ল্যাক সি থেকে কৃষ্ণ সাগর থেকে যে ইউক্রেন পুরোপুরি বিতাড়িত বা বিচ্ছিন্ন, এখানে ইউক্রেনের আর কোনো কৃষ্ণ সাগরে কিছু থাকলো না। তাই ন্যাটো করে তো কোনো লাভ হলো না, ন্যাটো যদি হতো কোনো লাভ হলো না। এখন দেখেন পুতিনের যে প্ল্যান, এই দেখেন এখানে একদম ইউক্রেনের ম্যাপের মধ্যে একদম এই যে পুতিনস নিউ বর্ডার মানে কি আছে, এটা হচ্ছে নতুন বিদ্যমান বর্ডার, এটা হচ্ছে নিউ বর্ডার। এই দেখেন নিউ বর্ডারে একদম এখানে দেখিয়ে দিয়েছে এই যে এটা কৃষ্ণ সাগর, এখানে এই যে এটা ওডেসা, এটা হচ্ছে মাইকোলাইভ, এক ভাগ পুরোটা দখল। ঠিক আছে, তাহলে ইউক্রেনের দেখেন এখানে এটা যদি দখল হয় তাহলে মোটামুটি ইউক্রেনের 30% দখল হয়ে যাবে রাশিয়ার। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে সামনে তো শীত আসতেছে, এটাও টার্গেট, এইটা কিন্তু রাশিয়ার এটা টার্গেট। কি টার্গেট, যে মানুষকে বিদ্যুৎহীন রাখার জন্যে বিদ্যুতের যে অবকাঠামো, সেই বিদ্যুতের অবকাঠামো এখন রাশিয়া হামলা চালাবে এবং মাইকোলাইভেও সেম কাজ করবে। ফলে যেটা হবে কি, এর জন্য ব্যবহার করবে কি, ধরেন এর জন্য ব্যবহার করবে ধরেন যে স্যামসাং মিসাইল, তারপরে ইস্কান্দার M, তারপরে শাহেদ ড্রোন, এই জিনিসগুলো হচ্ছে ব্যবহার করবে। ফলে যেটা হবে কি, ভোগান্তিটা বাড়বে। একদিনে ধ্বংস করলে 10 দিন লাগে মেরামত করতে। আজকে আমাদের এখানে থামতে হচ্ছে, সবসময় বলি আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে চলতে হয়, তাহলে আরও বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে কথা দিচ্ছি, যেহেতু যুদ্ধ চলমান,
মানে গণমাধ্যম কর্মী যারা থাকেন তাদের যুদ্ধ থেকে অনেক নিউজ পান, অনেক ধরনের তথ্য উপাত্ত পান, বিশ্লেষণ করেন। গণমাধ্যমের জন্য একটা আপনারা যেটা বলে সোনার খনি, আসলে এটা বলা ঠিক না, তারপরেও যেহেতু যুদ্ধ হচ্ছে আমাদের নিউজ করতে হয়। আমরা চাই না যুদ্ধটা হোক, আমরা চাই যে শান্তির শুভদাস আমরা পাচ্ছিলাম আপনার প্রথমে আলাস্কায়, তারপরে হচ্ছে ওভাল অফিসে ওয়াশিংটনে, কিন্তু হঠাৎ করে আপনার শান্তি আলোচনা থমকে গিয়েছে। কিন্তু এখন আবার ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করছেন শান্তি আলোচনাটা আবার শুরু করা হোক, কারণ সে অনুধাবন করতে পেরেছে 3.5 বছর পর যে নিজের অস্ত্র, যাকে বলে যে নিজের কাছে কোনো সামর্থ্য এবং অস্ত্র না থাকলে আরেকজনের কাছ থেকে ধার করে কতদিন যুদ্ধ করা যায়। তো দর্শক, আমরা যেটা বলবো যে আসলে অস্থিরতা কমে আসা উচিত, সারা বিশ্বের প্রতি এটা প্রভাব পড়ছে। ইউক্রেন খুব সুন্দর একটি দেশ, তাছাড়া রবি শস্য উৎপাদন হয় পুরো ইউরোপ এবং সারা বিশ্বের 5 ভাগের 1 ভাগ খাদ্য উৎপাদন হয় ইউক্রেনে। আমরা যে এখানে জব, তারপর গম, ওটস যেটা বলি, তারপর তেল, সূর্যমুখী তেল, সব কিন্তু ইউক্রেন থেকে আসতো। এবং যাই এখন ইউক্রেনের তেল কিন্তু আমরা কিছুদিন আগেও পেয়েছি, বছর 2 আগেও আমরা পেয়েছি। ইউক্রেনের সানফ্লাওয়ার অয়েল বাংলাদেশে আসা কমে যাওয়ায় বা বন্ধ হয়ে যাওয়ায় এখন যেটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েলের দাম বেড়ে গেছে। তাই এফেক্ট সারা বিশ্বই হচ্ছে এবং বেড়েছে অনেকটা। 5 লিটারে যদি 1000 টাকা বাড়ে তাহলে সেটা কিন্তু অনেক টাকা। আর আমি বরাবর এই অনুষ্ঠানে একটা কথাই বলি, আপনি ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ করতে পারেন, তার সমালোচনা করতে পারেন, কিন্তু ট্রাম্পকে ইগনোর করা এত সহজ না। তিনি নিজ থেকে তার উদ্দেশ্য কি অনেক সময় আমরা বিশ্লেষণ করি, কিন্তু তিনি চাচ্ছেন যুদ্ধটা বন্ধ হোক। তিনি যেহেতু একজন ব্যবসায়ী, তো এই দিক থেকে আমরা ট্রাম্পের প্রতি আমাদের সমর্থন রইল, যুদ্ধটা যেন বন্ধ করে দেওয়া হোক, ইউরোপীয় নেতাদের শুভ বুদ্ধির উদয় হোক। কারণ একটি দেশকে সামনে রেখে দেশের মানুষের এত ক্ষতি করে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন টিকে থাকতে পারবে না। আর হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের দর্শক যারা হচ্ছে পলিটিক্যাল টকশোগুলো দেখতে চান আমাদের দেশের, সেগুলোর জন্যে চ্যানেলের নাম বলি খবর সংবাদ পলিটিক্সে আপনারা দেখতে পারেন। আমরা লিঙ্ক দিয়ে দেবো আজকের অনুষ্ঠানেই, আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেই অনুষ্ঠানে আপনারা দেখতে পারবেন আমাদের দেশি কন্টেন্টগুলো, যেখানে পলিটিক্যাল ব্যাপারে আলাপ আলোচনা হয়। তো সুপ্রিয় দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন কোনো টপিক বা দেখা যেতে পারে এই টপিকের উপরে আরও যদি আপডেট থাকে আপনাদের সামনে, হয়তোবা নতুন আরেকজন গেস্ট, তাকে নিয়ে আমি হাজির হয়ে যাব। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর আমাদের কমেন্টে জানাবেন যদি এখানে আপনারা নতুন কোনো কিছু জানতে চান, আমাদেরকে জানান কমেন্টে। আমরা চেষ্টা করব তথ্যবহুল আলোচনা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজে নিরাপদে থাকবেন, অন্যকে নিরাপদে রাখবেন। সবাইকে ধন্যবাদ।